দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান, আপনাকে স্বাগত, অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিলেন, এবং অভিনন্দন যে সংসদ সদস্য নির্বাচিত হলেন, কারণ তারপরে আর আপনার সাথে আমার কথা হয়নি। সর্বশেষ যখন আপনি আমার শোতে এসেছিলেন, তারপর আদালত অবমাননার অভিযোগ হয়েছিল। আশা করি এবার আর এমন কিছু হবে না। কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতিষ্ঠানকে। এবং এটাই সত্য যে সর্বশেষ যখন আপনার উপস্থাপনায় আমি কথা বলেছিলাম, তখন আদালত অবমাননার একটি মামলা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে মাননীয় বিচারপতিরা বুঝতে পেরেছিলেন যে আমি আদালতকে অবমাননা করার জন্য কোনো কথা বলি নাই। আচ্ছা, তারা দয়া করে আমাকে বলেছেন, এখান থেকে আমার অভিযোগ মওকুফ করে দিয়েছিলেন। আজকে এখানে আসছি, ভালোই মন্দে মিলে আছে। জনাব ফজলুর রহমান, আপনি সর্বশেষ যে নির্বাচনটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭৫,০০০ বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন। তার আগে ৮৬-তে হয়েছিলেন, মানে প্রায় ৪০ বছর পরে। এবং এর মধ্যে প্রেক্ষাপট বদলালো। সেই সময় আপনার দল ছিল আওয়ামী লীগ, নেত্রী ছিল শেখ হাসিনা, এখন আপনার দল বিএনপি, নেতা তারেক রহমান। তো কেমন লাগছে? পার্থক্য কিরকম দেখছেন? আমি আপনাকে বলি, আপনি যে ডিফারেন্সটা আমার সঙ্গে এবার বললেন যে ৭২,০০০ ভোটে আমি ৭৫,০০০ ভোটে আমি পাশ করছি, বেশি পায়ে পাশ করছি। আসলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার জামানতই থাকার কথা না। ইলেকশন যদি হইতো আমার এলাকাতে, কেন ইলেকশন ইলেকশনটা হয় নাই। আমার বেলায় ইলেকশনটা হয় নাই। আমি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বলছি, আমার বেলায় সুবিচার করা হয় নাই। আমার বেলায় জামাত এহেন কোনো কাজ নাই যে কাজ করে নাই। একটা ফোর্স টোটালি, মানে এরশাদ আমলের চেয়েও কঠিনভাবে আমার সমস্ত লোককে দৌড়াইছে, আমাদের নেতাকর্মীকে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করছে, বাড়ি করে গিয়ে তছনছ করছে। ইলেকশনের দিন শুধু যদি শুনছে এটা ধানের শীষের লোক বসে রয়েছে, দৌড়ায় গিয়ে পিটাইছে, পানিতে ফেলাইছে। যে কারণে আমার এলাকাতে যেখানে ৭০-এর উপরে ভোট পাওয়ার কথা, আমার জনপ্রিয় ৭০% উপরে ভোট কাস্ট হওয়ার কথা, সে ভোট কাস্ট হয়েছে মাত্র ৫০%। কারণ বিএনপির অন্ত ২০% লোক পানিতে পড়ছে বা আর ভোটে আর যায় নাই। এ হলো একটা ব্যাপার, যে কারণে বিএনপির বা আমার পক্ষের, ধানের শীষের পক্ষে এটা যেই দেখ, এই ভোটটা ২০% ভোট আর আসতে পারে নাই। ১। ২ নম্বর হলো সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সহ তার নির্দেশিত সমস্ত গ্রুপ, হাইব্রিড আওয়ামী লীগাররা, সব আওয়ামী লীগারদেরকে আমি বলছি না, আব্দুল হামিদের নির্দেশিত পথে যারা ছিল কেউ আমাকে ভোট দেয় নাই, তারা সব দাড়ি পাল্লায় দিচ্ছে। এবং আব্দুল হামিদের যে নিজের বাড়ির সেন্টার, যেটা জাস্ট বাড়ি, বাংলা ঘর আর বাড়ি একই জিনিস, প্রাইমারি স্কুলে, সেখানে আব্দুল হামিদ সাহেবের লোক দাড়ি পাল্লা পাইছে ১২০০, আমি পাইছি 400 আব্দুল হামিদ সাহেবের বাড়িতে। এবং তার ইউনিয়নও সেম হয়েছে। অর্থাৎ তার যেখানে ছিল মিঠামইন থানাটা তার নিজের থানা, ইটনা থানাটা আমার থানা। মিঠামইন থানাতে খুব কন্টেস্টে আমাকে পাস করতে হয়েছে। এবং ওখানে হামিদ সাহেবের লোকজন সব, হামিদ সাহেবের যারা কথা শুনে সবাই কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দিছে। এবং করিমগঞ্জ তারাইলে তার আপন শালা দাঁড়াইছিল, তার নাম কর্নেল জেহাদ খান ডাক্তার। উনি প্রকাশ্যে আওয়ামী লীগকে দিয়া দাঁড়িপাল্লায় ভোট দেওয়াইছেন। যে কারণে করিমগঞ্জে জনাব উসমান ফারুক এবং ইটনা অষ্টগ্রাম মিঠামইনে হামিদ সাহেবের লোকজন সব হইল দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের কথা বলে, আপনি নিজে মুক্তিযোদ্ধা, আপনাকে বাদ দিয়ে জামাতকে কেন দিবে? আপনি শুনেন না, হামিদ সাহেব বলছে যে জামাতও খারাপ দল না, জামাতও একটা ভালো দল। সাক্ষাৎকার দিয়েই তো বলছে। কারণ তার পরিবারে শুধু তিনি ছাড়া তার একটা ভাই ছিল, মারা গেছে, আল্লাহ তারে বেহেস্ত নসিব করুক, তার নাম আব্দুল হক নুরু। এই দুইজন ছাড়া তার স্ত্রী, তার ছেলে পেলে সব কিন্তু জামাত করত, শিবির করত। জনাব ফজলুর রহমান, আপনার আসনের রেজাল্ট নিয়ে কথা হচ্ছিল। আমি একটু দেশের সামগ্রিক রাজনীতিতে চলে আসতে চাই। আপনি হয়তো খেয়াল করেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একটি ঘোষণা দিয়েছেন,
রয়টার্সে যেই সংবাদটি এসেছে যে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। এবং আমি দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন যে ফেসবুক পেজ আছে সেখানে লেখালেখি হচ্ছে যে আর্জেন্টিনার চেয়েও বেটার কামব্যাক হবে আওয়ামী লীগের। আবার প্রথম আলোতেই গতকাল বা তার আগের দিন একটি কলাম পড়ছিলাম যা শিরোনামটি এরকম, দেশে ঢুকতে এত অস্থির হলে তিনি পালালেন কেন। তা আপনার কি মনে হয়, যেহেতু আপনি অনেক দিন শেখ হাসিনাকে দেখেছেন কাছ থেকে, আপনার কি মনে হয় যে তিনি আসবে দেশে ডিসেম্বরে এবং এসে আত্মসমর্পণ করবে তার নেতাকর্মীদের নিয়ে? এই ঘোষণাকেই বা কীভাবে দেখছেন? দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই, এই কথাটা বলা হয়। আমি যতটুকু বুঝি আওয়ামী লীগকে জানি এবং চিনি, কারণ আমি প্রায় 35 বছর ছাত্রলীগ আওয়ামী লীগ করছি, 35 ইয়ার্স। এবং শেখ হাসিনাকে দেখছি 1981 সনের 17ই মে থেকে ধরে 96 সন পর্যন্ত। এইটাও কম সময় না। আর আমি তার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম 11 বছর, এক্সিকিউটিভ কমিটি। আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার হওয়া বড় কঠিন, কারণ মাত্র 61 জনের কমিটি আওয়ামী লীগ। এখন হয়েছে 71 জন। আমি যখন হয়েছিলাম তখন 61 জনের কমিটি ছিল। এমপি হওয়ার চেয়ে সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার হওয়া কঠিন। আমি মেম্বার ছিলাম 11 বছর ওনার সঙ্গে। কাজে আমি যতটুকু দেখেছি বুঝেছি, পলিটিক্যাল কথা কখন কে কীভাবে বলবে এটা তার ব্যাপার, এটা তার স্ট্র্যাটেজির ব্যাপার, কৌশলের ব্যাপার। কিন্তু দেশ যদি এই প্রেক্ষাপটে থাকে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি দেশ ভালোভাবে চলে, এইভাবেও যদি চলে যেমন যেমন চলছে, তাতেও আমার মনে হয় না শেখ হাসিনা এখানে আসতে পারবেন। প্রেক্ষাপট পরিবর্তন হওয়া ছাড়া ব্যক্তিগতভাবে উনি এসে হাজিরা দিবেন বা হাজির হবেন তার লোকজন নিয়ে ইন্ডিয়া থেকে, এটা আমার বিশ্বাসের মধ্যে আসে না। এরকম দেশ থাকলে এটা আমাকে অনেকে অনেক কিছু, কিন্তু আমি জানি এটা আমার বিশ্বাসের মধ্যে। তো প্রেক্ষাপট ভিন্ন হবে কিনা এটা তো তারা হয়তো বা কি মনে করছে, কিন্তু আমার মনে হয় না প্রেক্ষাপটের চেয়ে খুব বেশি ভিন্ন হবে। কিন্তু উনি তো বলছেন যে আমি জানি আমার নামে মৃত্যুর পরোয়ানা আছে, আমাকে আসলে হত্যা করা হতে পারে, তারপরে আমি দেশে ফিরব, কারণ দেশের মানুষই বিচার করবে বা দেশের মানুষ বুঝবে আমি ঠিক করেছি না ভুল করেছি, আত্মসমর্পণ করবে আদালতের কাছে এবং আদালত যে প্রহসনমূলক বিচার কার্য চালাচ্ছে সেটি প্রমাণ করবে, এমন সব কথাবার্তা বলছেন। ওনার এই কথাটা বাস্তবায়িত হলে দ্যাট উইল টেক টাইম, অ্যান্ড দি টাইম উইল আনসার ইন টাইম, নট নাও, নট ডিসেম্বর। ধরেন তর্কের খাতিরে ধরলাম যে তিনি আসলেন দেশে এবং এসে আদালত আত্মসমর্পণ করলেন, তার নামে অলরেডি মৃত্যুদণ্ডের রয়েছে। ইট ইজ নট ফিজিবল, এটা বাস্তব কথা না। তার মানে রাজনৈতিক সমীকরণ এখন যা আছে সেরকমই থাকবে বলে মনে হচ্ছে। আপনি নির্বাচনে জিতবার পরে আমি দেখলাম যে আপনি বলছেন কিশোরগঞ্জের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, সেখানে জুমার নামাজ আপনি আদায় করেছেন এবং বলেছেন যে 30 বছর আগে আমি নিয়ত করেছিলাম যে আমি যদি পাশ করতে পারি তাহলে এই মসজিদে 2 রাকাত জুমার নামাজ আদায় করব। আজ আপনাদের সহযোগিতা ও দয়া আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। তো সেই নিয়তটা কেন করেছিলেন 30 বছর আগে? কি নিয়ত করেছিলেন? আমি নিয়ত করেছিলাম এটাই, ইটনাতে একটা মসজিদ আছে, সুলতানি আমলের মসজিদ, বয়স প্রায় 600 বছর। ইটনা, আমি যেখানে আমার বাড়ি যেখানে, সুলতান, এটাকে বলে বড়হাটি মসজিদ, সুলতানি আমলের মসজিদ। মসজিদের সম্পর্কে আমার গভীর শ্রদ্ধা, যেহেতু পুরানো মসজিদ। ওই হাওড় অঞ্চলের 2টা মসজিদ খুব পুরানো, একটা হলো কুতুব মসজিদ অষ্টগ্রাম, আর একটা হলো সুলতানি আমলের মসজিদ ইটনা। আমার খুবই, আমার 96 সনেই কেন জানি মনে হয়েছিল যে আল্লাহ যদি আমারে পাশ করায় তাহলে আমি এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ব। এটা মানুষের এক একজনের এক একটা আবেগ কাজ করে, আমার সেই আবেগটাই কাজ করছে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার প্রতি। পরিষ্কার। আপনার সংসদের কিছু বক্তব্য দেখলাম খুব উত্তাপ ছড়ালো, সেই প্রসঙ্গে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন করে রাখতে যাচ্ছিলাম, যেহেতু আপনি বলছেন যে আওয়ামী লীগের রাজনীতির সাথে 36 বছর ছিলেন, তাদের সেন্ট্রাল কমিটিতে ছিলেন, এক্সিকিউটিভ বডিতে, আপনি এই দলটার ভবিষ্যৎ কোথায় দেখেন? আওয়ামী লীগ নাম, তার নেতৃত্ব, এইটা একরকম। আর আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে লেখা আদর্শ এবং তার ঐতিহাসিক সংগ্রাম, সেটা হলো আরেকটা ব্যাপার। এই নেতৃত্বে না হলেও মুক্তিযুদ্ধের আদর্শটা মতো এই দেশে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াবে।
এবং সেই রাজনৈতিক শক্তি দাঁড়াইলে পরে যে জিনিসগুলো সামনে নিয়ে আইসা পড়বে, ৬৬ সন, ৬৯ সন, ৭১ সন, মুক্তিযুদ্ধ, ৭ই মার্চ, ৭২-এর সংবিধান, এইগুলো যখনই আইসা পড়বে সেখানে প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষভাবে আওয়ামী লীগ এসেই পড়বে, নাম যাই হোক। মুক্তিযুদ্ধের রাজনীতি থেকে এই দেশকে কেউ বিচ্যুত করতে পারবে না। কিন্তু বিএনপিও তো মুক্তিযুদ্ধের পক্ষেই রাজনীতিটা করে। বিএনপির মুক্তিযুদ্ধের রাজনীতি তাদের মতো করে, যে মুক্তিযুদ্ধের কথা, শহীদ জিয়াউর রহমানের কথা, অতটাও এখন নাই। বিএনপি শুধু মুক্তিযুদ্ধের কথাটা খুব সিরিয়াসলি বলছে যখন দেখছে জামাত খুব আগায় গেছে এইবারের 12ই ফেব্রুয়ারি ইলেকশনে, চক্রান্তের মাধ্যমে হোক, ষড়যন্ত্রের মাধ্যমে হোক, অথবা তাদের আন্তর্জাতিক শক্তির মাধ্যমেই হোক। জামাত যখন আগায় গেছে, যখন সবাই মনে করতেছে, জামাত বলতেছে আমরা 2/3 সিট পায়, 209টা পার্লামেন্ট সিট পায় আমরা ওতে আসবো, সংসদে আসব, তখন দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ ফর বিএনপি। বিএনপির জন্য আর কোনো অল্টারনেটিভ ছিল না তাহলে কি মুক্তিযুদ্ধের কথা বলা ছাড়া, যে আমরা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আর ওরা হলো রাজাকার আলবদর। এই কথাটা বিএনপি বলছে সিরিয়াসলি। কিন্তু এই কথাটা বলার পরে যে অবস্থাটা এখন যেটা হয়েছে, সেইটা হলো বিএনপি মুক্তিযুদ্ধের পথেই থাকবে, কিন্তু মানুষে তাদেরকে সন্দেহ করার অনেক সুযোগ রয়ে গেছে। কেন বলছেন এখনের কারণে? কি কারণ? এখনো আমার ধারণা জামাত এবং এনসিপির এই যে ওই ছেলেপেলেগুলা, আর জামাত এই যে কালো শক্তি, তারা যে বিরোধী দল নামে, কিন্তু এটা কিন্তু কাজে বোঝা যায় না। তারা বিএনপি অনেক সময় বিএনপির চেয়ে, সরকারি দলের চেয়েও প্রশাসনে অনেক ক্ষমতা বেশি খাটায়। এটা আমি নিশ্চিতভাবে বললাম, কারণ এটা আমি ভুক্তভোগী। কাজেই এইখানে মানুষ মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় গিয়ে, হ্যাঁ অনেক কিছু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর আচার আচরণ, চলাফেরা, তার কিছু কর্মকাণ্ডে মানুষ মনে করতেছে দেশ ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আদর্শিকভাবে মানুষ মনে করতেছে জামাত এবং এনসিপিকে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ দেওয়া হচ্ছে। এবং তাদের ব্যাপারে যে উদাসীনতা, যেটা ইউনূস সাহেব দেখায় একবারে মব পর্যন্ত নিয়ে গেছিল, অতটা না হইলেও অনেকটা উদাসীনতা সরকার দেখাচ্ছে। কিন্তু সরকার বিরোধী দলের মধ্যে সৌহার্দ্য থাকবে এমন সংসদই মানুষ চায় না। সরকার আর বিরোধী দলের মধ্যে একরকম সৌহার্দ্য থাকবে এমন সংসদই তো মানুষ চায়। থাকবে না কেন? সরকার বিরোধী দলের যে আমি কথাটা বলছি, সৌহার্দ্যের অর্থ যদি হয় যে মেসি আর রোনালদো আইসে, আপনি সংসদে ওই দিনই বলছিলেন যে পার্লামেন্টে যে গেমটা হচ্ছে কিছুদিন পরে কিন্তু মাঠ খালি থাকবে, হ্যাঁ ফ্রেন্ডলি গেম মানুষ দেখতে যাইতে চাবে। একদিন যাবে মেসি আর রোনালদোকে দেখার জন্য, কিন্তু পরের দিন ফ্রেন্ডলি ম্যাচ দেখতে অর্ধেক হয়ে যাবে, আর তৃতীয় দিন যাবেই না মানুষ। এবং এটা কিন্তু আপনাকে বলি, সমাজনীতিতে, সাহিত্যে, ইতিহাসে সব পক্ষের হাততালি পাওয়া যাবে, তাইলে বোঝা যাবে সে মহামানব। কিন্তু রাজনীতিতে সব পক্ষের হাততালি পাওয়ার নাম মহামানব না, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। বিএনপি কি সে অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজের পর্যায়ে আছে? বিএনপি যাচ্ছে কিনা আমাকে আরেকটু দেখতে হবে। আচ্ছা, সব পক্ষের হাততালি পাওয়াটা সব সময় ভালো না। কিন্তু আমরা তো একসময় বলতাম সংসদে গৃহপালিত বিরোধী দল রয়েছে, এখন কি তাহলে সেই রকম অবস্থা? কাছাকাছি। আচ্ছা, কাছাকাছি তর্ক বিতর্ক তো দেখি হয় সংসদে। তো যেমন জাতীয় পার্টি বিরোধী দল ছিল, তো তারা তো তর্ক বিতর্ক কম করছে না। আমি তো দেখছি এক এক সময় এই যে জনাব কাদের সাহেব, ওই মুজিবুল হক চুন্নু সাহেব, ফিরোজ সাহেবরা, যে কাজী ফিরোজ, এই কি গরম কথা কইছে, কিন্তু কিন্তু মানুষ বিশ্বাস করে না যে তারা বিরোধী দল। তার মানে সবই লোক দেখানো বলছেন? সবই লোক দেখানো বলছেন? লোক দেখানো আমি এখনো বলতে পারি না, তবে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ যদি একদম সাংঘাতিকভাবে হইতে থাকে, তাহলে মানুষ এই গেমটা দেখতে চাবে না। সংসদে বলছিলাম যে আপনার বক্তব্য প্রথম যেদিন দিতে গেলেন সেদিনই ব্যাপক উত্তাপ ছড়ালো। মানুষজন অবশ্য আপনার সেই বক্তব্য শুনেছে, আমি দেখেছি যে হাজার হাজার লাখ লাখ সেটা শেয়ার হয়েছে। তারপরে আবারও দর্শকদের সুবিধার্থে আমি একটু মনে করিয়ে দিতে চাই,
আপনি সেদিন বলেছেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। তো একসাথে শহীদ পরিবারের লোক এবং জামাত ইসলাম, এবং তাকে আপনি বলছেন যে উনি এটা ডাবল অপরাধ করতে পারে, ডাবল অপরাধ করেছে তার কারণ মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। তা আপনার মনে কি আসলে কোনো সন্দেহ রয়েছে যে ওনার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার নয়, এরকম কিছু? এই কথা শুনেন, কেন আমার বলছেন? মনে কি রয়েছে এটা আপনি বের করতে চান কেন? আপনি সিলেটে যান না কেন? আপনি তো একটা প্রতিষ্ঠান, সিলেটে গিয়ে ওনার খোঁজ খবরটা করেন। এই যে আমি বলছি যে সিলেটের কোন সিটে আপনি দাঁড়াইবেন, কোন পার্লামেন্ট সিটে, ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন। 19টা। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিছি তো 19টা কোন সিটে আপনি, উনি কেন কুলাউড়া দাঁড়ায় না দাঁড়ায় কেন? বিহারি যারা আছে তাদেরকে আমি অসম্মান করতেছি না, বিহারি ভোটার যারা আছে সংখ্যায় বেশি যে জায়গায়, সেই জায়গায় এসে মিরপুরে দাঁড়াইতে হয় কেন? উনি কত ভোট পাইছে? 11,000-এর বেশি ভোট তো 3বার ইলেকশন করে পায় নাই, 3বার মিললেও জামানত বাঁচে না। তা আমি কথাটা যে বলছি, আপনি যান গিয়ে দেখেন সিলেটে মানুষ কি ভাবে। সিলেটে তো তাদের চেয়ে সুফিবাদী আহলে সুন্নাত তো যেমন মাজারপন্থীদের সংখ্যা অনেক 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 গুণ বেশি। এক ফুলতলি পিসাবের যে সাগরেদ মুরিদ আছে এর অর্ধেকও সিলেটে তাদের নাই। যে কারণে ওই যে কানাইঘাট আর জকিগঞ্জ সিট থেকে ওই লাইনের লোক পাশ করে, সুফিবাদী লোকেরা পাশ করে বা মাজারপন্থী লোকেরা পাশ করে। উনি হয়তো ঢাকায় দাঁড়াতে চেয়েছেন যেহেতু রাজধানী, সেই 3বার কারণে। ফেল যদি না করতো তাইলে বুঝতাম যে এটা বাপকা বেটা ঢাকায় দেয়, বা ওখানতে একবার পাশ করে এখানে এসে দাঁড়াইলে বুঝতাম যে ইয়েস। তার আগে যেসব নির্বাচন করেছে ওইগুলোকে তো আর নির্বাচন বলা যাবে না, ফজলু ভাই। না, উনি 2টা নির্বাচন করছেন উনি অসময়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আচ্ছা, যদি আমি 8-এর নির্বাচনটাকে নাও ধরি, 2টা নির্বাচন ওনার যে তারা যখন ক্ষমতায় গেল বিএনপি, বা যখন এই তত্ত্বাবধায়ক সরকার হইল তখনই উনি ইলেকশন, যাও উনাকে নিয়ে আমি এর আচ্ছা, বেশি আর বুঝেছি। কথা বলতে আমি ইচ্ছুক না। আমি ইচ্ছুক না, আপনারা সিলেটের ব্যাপারগুলো একটু লক্ষ্য করবেন। আচ্ছা জনাব ফজলুর রহমান, ভুলে যাচ্ছিলাম, এর আগে আপনি আমার যখন শোতে এসেছিলেন তখন বলেছিলেন যে আপনি লিখে রাখেন জামাত 10টার বেশি আসন পাবে না। তো জামাত তো এককভাবে 68টা পেয়ে গেল। এটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমি মনে করি আমি বোধ হয় তখন অ্যাসেসমেন্ট করতে পারি না যে ইলেকশনটা কীরকম হবে। ইলেকশন তো কোথায় ভালো কি হয়েছে হবে? ফজলুর ভাই, আমি নিজে আমি- অনেক কেন্দ্র কভার করেছি আমি- ঢাকার। আমি এটা ইলেকশন ভালো হয়েছে কোথায় আর খারাপ হয়েছে কোথায় বলবো না, তবে আমি বলি না, অনেকেই বলে, আমি বলি না, তবে আমি বিশ্বাস করি, আমি বলতে চাই না। আপনারাই তো 2/3 আমি আসন বলতে চাই না পেলেন। রংপুরে কেন তারা সব সিটে পাস করছে, রংপুর ডিভিশনে। আমার রংপুর ডিভিশনে, রংপুর বৃহত্তর রংপুরে 21টা সিটের মধ্যে কি করে তারা 19টা বা 20টা পাইছে এটা আমি বলতে চাই না। তারপরে ঢাকার যে সিটগুলো কিভাবে কেন পাইছে এটাও আমি বলতে চাই না। না আমিও বুঝতে পারছি না, হ্যাঁ? মানে আমি তো আসলে বুঝতে পারছি না, মানে কোনো কি ইঙ্গিত করতে চাচ্ছেন নাকি? আমি শুনি এইগুলা বলে আমি আর নির্বাচন কমিশনকে আমি আর প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমি কোনো শুনি। সমঝোতা হয়েছে না, বলছেন? টোটালি আমি আপনাকে বলি, আমি এমপি হয়েছি, আমার সরকার দলের সরকার হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এবং ধরেন কিছু কিছু জায়গাতে যে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করা হয় নাই, এটা তো ঠিক না। অনেক বড় নির্বাচন allegation। ইউনূস সাহেব ছিলেন, হ্যাঁ ইউনূস সাহেব ছিলেন যেহেতু দায়িত্বে, নির্বাচন কমিশন ছিল, এমনও তো বোঝা গেছে যে ইউনূস সাহেব এই বড় একটা রাজনৈতিক বিদেশি শক্তির সাথে করে এটা তো এই জামাতকে ক্ষমতায় নিয়ে আসতেছে। জনাব ফজলুর রহমান, এইটা তো শুধু ফজলুর রহমানদের মতো কিছু লোক আছে বইলা, আর তারেক রহমান সাহেব সৌভাগ্যক্রমে সর্বশেষ যখন বাংলাদেশে এসে পড়েছেন, সেই কারণে, তা নইলে তো গেছিল। আমরা আমি যখন বলেছি যে জামাত যদি এদেশে সরকার গঠন মেজরিটি পায় আমি আত্মহত্যা করব, বিষ খাবো, এরপর থেকে যাই হয়েছে আপনি আমার বক্তব্যগুলা শুনে দেয়। এখন তো বক্তব্য আমি ইটনায় করছি বলে ইটনা বা অষ্টগ্রামে আছে তা না, সারা পৃথিবী শুনছে আমার বক্তব্য। আপনি খুব সিরিয়াস একটা অ্যালিগেশন করেছিলেন যে কোনো রকম সমঝোতা
একটা সমঝোতার ইঙ্গিত আমি আর কি এলিগেশন করেছে। করি না, আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিছি। আচ্ছা, মানে আপনার এটা কথা শুনে allegation আমার না। কাছে মনে হচ্ছে যে একটা না, এটা allegation সমঝোতার না। আপনি এটা শঙ্কা মানুষ করছেন। যেটা বলে, যেটা শুনে ইতিহাস এর সত্যতা প্রমাণ করবে কোনোদিন, যে কিছু কিছু জায়গাতে কি হয়েছে এগুলো সত্যতা প্রমাণ করে। যদি ধরেন এইরকম মানে শঙ্কার যে জায়গাটা আপনি রাখছেন, এটা যদি সত্যি হয় তাহলে তো বিএনপি যে ক্ষমতা আসলো সেটাও তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এটা তো বলছে, এটা তো ওই দিন জামাতের আমির সাহেব বলল কি বললো? যে আমরা তো পাস করব, কিন্তু তারা তো অকরিয়া পাস করছে। হ্যাঁ, পাস তো আমরা করছিলাম, এই তো ওই দিনও বলছে, পরশু দিনও বলছে তার বক্তৃতায়, তারা পাস করেছে। যদি ফেয়ার ইলেকশন হইতো তাহলে আমরা পাস, জামাত তো অভিযোগ করছেই যে ফেয়ার ইলেকশন হয়নি, তাইলে আমি করলে দোষটা কি? কিন্তু আপনারা তো জিতেছেন। হ্যাঁ, আপনারা তো জিতেছেন। আমাদের যে শক্তি, যদি আমাদের শক্তি আমরা প্রয়োগ করতে পারতাম নিউট্রাল জি, আরো বেশি নির্বাচন আসন পেতেন। কমিশনের অধীনে, নিউট্রাল গভর্নমেন্টের অধীনে, ওরা 10টা সিট পাইতো না। আমি এখনো চ্যালেঞ্জ করলাম, এখন চ্যালেঞ্জ করলাম, জামাতের আমির তো খুব জনপ্রিয় বাংলাদেশে, এখনো চ্যালেঞ্জ করলাম সিলেটের কোন সিটে দাঁড়াবে, আমি আমার ইটনামিটা মনস্টগ্রামের সিট ছাড়িয়ে দিব, এখন বাই ইলেকশন করি, দেখেন সিলেট থেকে সে পাস করে কিনা। যাই হোক, এই জন্য তারও কাজে এইগুলা কয়ে লাভ নেই, কি হয়েছে না হয়েছে এটা মানুষ জানে। পরিষ্কার। তা আপনি ওই জাতীয় সংসদে অমন বক্তব্য দেওয়ার পরে আমি নিজেই দেখছিলাম সংসদ অধিবেশন, খুব উত্তাপ ছড়ালো। জামাত আমির একটি প্রতিক্রিয়া জানালেন, তীব্র প্রতিক্রিয়া, এবং তারপর আমি বিভিন্ন ফেসবুক পেজে দেখলাম যে আপনাকে নিয়েও কিছু অভিযোগ করা হচ্ছে যে আপনি নাকি মুক্তিযুদ্ধই করেননি। এনসিপির একজন নেতাকে বলতে শুনলাম, তিনি বলছেন যে আপনি কখনোই সরাসরি মুক্তিযুদ্ধ করেননি, আপনি ছিলেন মুজিব বাহিনীর লোক। তো এমন সব অভিযোগগুলোকে নিয়ে আপনি কি বলবেন? ওই যে ছেলেটি, বলবো না এখন তো সে মাননীয় সংসদ সদস্য এবং হুইপ বিরোধী দলের, এটা বোধ নাহিদ বলছে আমি মুজিব বাহিনীর সদস্য, আরও বলেছে আর কি এনসিপির। আর কে বলছে আমি অফিসিয়াল কথাটা বলব। জি, 1971 সনের 8ই আগস্ট পর্যন্ত, 12ই জুন থেকে 8ই আগস্ট পর্যন্ত আমি মুক্তিযুদ্ধ করেছি মীর শৌকত আলীর অধীনে। মীর শৌকত আলী 5 নম্বর সেক্টর কমান্ডার। আর 8ই আগস্টের পরে আমি 28শে আগস্ট উচ্চতর ট্রেনিংয়ে গেলাম বিএলএফের, কারণ আমি যেহেতু ছাত্রনেতা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএলএফ, কিন্তু আমি 1969 সনের 14ই নভেম্বরে বিএলএফ হয়েছি। আমি কারো ডাকে মুক্তিযুদ্ধ গেছি তা না, কারণ মুক্তিযুদ্ধ আমি আগেই মানুষকে বুঝাইছি 1969, 70, 71। সেটা ট্রেনিংয়ে গেছি আমি 28শে আগস্ট দেরাদুনে। সেই দেরাদুনে যে ট্রেনিংয়ে আমি গেছি, সেই ট্রেনিংয়ে গিয়া দেখলাম জনাব হাসানুল হক ইনু হইল ওখানের সর্বাধিনায়ক ওই কমান্ডের। এক একটা কোর্স, কতগুলা কোম্পানি মিলিয়া, এক একটা 10টা কোম্পানি মিলিয়া একটা কোর্স হয়। 13টা কোর্স ট্রেনিং হয়েছে মুজিব বাহিনী বিএলএফের। মুজিব বাহিনীর নাম ছিল না, আগে নাম ছিল বিএলএফ, মুক্তিযুদ্ধের সময় নাম হয়েছে মুজিব বাহিনী। এবং মুজিব বাহিনীতে যারা গেছে তারা সার্টিফিকেটটাকে বা শো করতে হয়েছে, প্রমাণ করতে হয়েছে যে কমপক্ষে সে মেট্রিক পাস। মেট্রিক পাসের নিচে কোনো লোক মুজিব বাহিনী হইতে পারে না, MA পাস, ডক্টরেট হইতে পারছে। মুজিব বাহিনী হইল, ইট ইজ এ ফ্রিডম ফাইটার্স গ্রুপ উইথ পলিটিক্স। শুধু যুদ্ধ করার জন্য না, রাজনীতিটাও তার মাথার মধ্যে টোটালি আছে, যেটা পৃথিবীতে সমস্ত মুক্তি সংগ্রামের সমস্ত যোদ্ধাদের মাথায় ছিল। সেইটা হলো মুক্তি বাহিনী, হলো সমস্ত সম্মিলিত একটা ফোর্স। আর মুজিব বাহিনী হলো স্পেশালি এই দেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, যাকে পরে মুজিববাদ বলা হইতো, সেই 72-এর সংবিধানের মতো করে যারা চিন্তা করত যে দেশের মানুষের পেটের ভাত হবে, পরনের কাপড় হবে, তার নাম হবে সমাজতন্ত্র। আর রাশিয়ার মতো না, চীনের মতো না, এদেশে 5 বছর পরে পরে গণতান্ত্রিকভাবে ভোট হবে, তার নাম হবে গণতন্ত্র। মানুষের চিন্তায়, চেতনায় কে আমরা মূল্যায়ন করব, দুইটায় মিলে সেইখানে গণতন্ত্র এবং সমাজতন্ত্রের সম্মিলনের মাধ্যমে যে দেশটি হবে, সেই দেশটি হবে ধর্মনিরপেক্ষ, সেই দেশটি হবে জাতীয়তাবাদী। সেই যে দেশ, সেই যে চিন্তা, সেই চিন্তাকে কেন্দ্র করেই মুজিব বাহিনী গড়ে উঠল। এবং মুজিব বাহিনী যে পলিটিক্যাল ফোর্স, এবং এজ ওয়েল এজ ইটস এ ফাইটার্স ফোর্স। প্রথমে হইল যোদ্ধা গ্রুপ উইথ পলিটিক্স।
উই আর অল আর লিডার্স। যারা ছাত্রলীগ করতে 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 বিপি ছিলাম, জিএস ছিলাম, ইউনিভার্সিটি শাখার প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রের প্রেসিডেন্ট ছিলাম, বিভিন্ন জায়গাতে যারা নেতৃত্ব দিয়ে দিয়ে মানুষকে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে, এই স্লোগান যারা মানুষের মুখে দিয়েছিল, সেই গ্রুপটা হইল মুজিব বাহিনী। আমি তার কিশোরগঞ্জ জেলার আমি লিডার, আমি কমান্ডার। এখন কোন ভাদ্র মাসের সান অফ এ বিচ কইল ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, এটা কইলেই হয়ে যাবে ইনু মুক্তিযোদ্ধা না অমুক মুক্তিযোদ্ধা, কইলে হইল। এক সময় কইব আরে উসমানীও তো যুদ্ধে যায় না, একটা গুলি ফুটাইছে উসমানী, জেনারেল উসমানী ফুটাইছে গুলি, উনি তো মুক্তিযোদ্ধা না, কয়ে ফেলবে। এদের কারণ এরা হইল রাজাকার আলবদরের ছেলে পেলে, এরা যত ছোট করতে পারে মুক্তিযুদ্ধ এবং মুজিব বাহিনীকে, এইটাই তাদের লাভ। যেন ফজলুর রহমান, ধরেন আপনি আপনার এই বীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে সব সময়, আমি যতবার আপনার সাথে কথা বলি, সবচেয়ে বেশি গর্ব করেন। বড় করিয়া ফাউন্ডেশন হবে করতে চাইছিল, আমি না করছি। আমি বলছি শুধু একটা নেম প্লেট করে খালি টাঙ্গায় রাখেন যে 9ই ডিসেম্বর 1971 সনে 3 জনে মিলে 170 জন পাক বাহিনীকে ধরছিলাম, সারেন্ডার করছিলাম যুদ্ধে, কালনি কুশিয়ারার যুদ্ধে। এইটা টাঙ্গায় রাখবে করতে চাইছিল তারা, অনেক বড়, আমি না করছি না। যেটা বলতে যাচ্ছিলাম যে এই পরিচয়টা নিয়ে আপনি সবচেয়ে বেশি গর্ব করেন, এবং এটা নিয়ে যখন এ ধরনের কথাবার্তা হয়, মানে আপনার জন্য কি এটা খুবই দুঃখজনক কিনা? কথাবার্তা কে কবে? এদেরকে তো আমি চিনি, এদেরকে তো আমি এই দেশে একদম নিকৃষ্ট শ্রেণীর জীবকে যতটুকু সম্মান করি, যারা এইসব কথা কয়, এদেরকে তো আমি এতটুকুও সম্মান করি না। মানে এসব কারণ আমি মনে করি এইগুলার জন্মই বৃথা। যাই হোক, সংসদে আপনার সেই বক্তব্যের পরে আমি দেখলাম জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ একটা বিবৃতি দিয়েছে, আপনার চোখে পড়েছে নাকি জানি না, এবং তারা বলেছে যে আপনার এই বক্তব্যের তারা তীব্র নিন্দা জানায়, প্রতিবাদ জানায়। সেখানে সভাপতি হচ্ছেন ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, সেক্রেটারি জেনারেল তাজি, এবং আরও 70 জন মুক্তিযোদ্ধা সেখানে বিবৃতি দিয়েছিল। তো এই বিবৃতিটাকেও আপনি কিভাবে দেখেন? তারা মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। কারণ জামাতের অনেকেই বলতেছে মুক্তিযোদ্ধা, যাদেরকে আমি মহাপাপী মনে করি, এখনও মনে করি। আমি বলছি ডাবল অপরাধী, জামাতের আমি ডাবল অপরাধী। তার ফ্যামিলিতে যে যে লোক শহীদ হয়েছিল, তাকে তো মুক্তিযোদ্ধারা মারে নাই, তাকে তো হয় রাজাকার আলবদর মারছে, না হয় পাকিস্তানি বাহিনী তাকে হত্যা করছে। তো যারা তার বাবাকে বা চাচাকে বা তার আত্মীয়কে হত্যা করছে, সেই দলটাই যদি করে, সে তো ডাবল অপরাধী। কারণ মুক্তিযোদ্ধা হইয়া জামাত করা অপরাধী মুক্তিযোদ্ধা পরিবারের, আর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার করা মানে ডাবল অপরাধ। এখন জামাত তো একটা রাজনৈতিক দল, উনি ওনার মতন করে ভেবেছেন যে আমি এই রাজনৈতিক দলে যাই, সমস্যা কি ফজলু ভাই? সমস্যা নাই, শুধু অপরাধী হিসাবে পাতায় ইতিহাসের খাতায় চিহ্নিত হয়ে থাকবে, কোনো সমস্যা নাই। এটা হবে, দিস টাইম উইল কাম। জামাত তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তো বিশ্বাস করে। এখন কোনটা জামাত? এখন তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করে। তা আমি জানি না, তবে যে বাংলাদেশে বিশ্বাস করে তার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, আর কি বাংলা স্থান। সম্প্রতি আপনার সংসদে আরেকটি বক্তব্য আমি শুনছিলাম, যেদিন আপনি বলছিলেন যে কিছু কিছু মানুষ আছে যারা বলে যে ফুটবল খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, তারা বর্বরতার দিকে দেশকে নিয়ে যেতে চায়। এরা কারা? কাদের কথা বলছেন আপনি? স্বাধীনতা বিরোধী শক্তির যারা এখনকার সময় পর্যন্ত স্বাধীনতা বিরোধী যারা যারা ছিল, যে যে দল ছিল, 1 নম্বর হলো 93,000 পাকিস্তানি, তারা মানুষকে হত্যা করছে, এবং এটা লেখা আছে 16ই ডিসেম্বরের চুক্তিতে লেখা আছে, তাদের সহযোগী মুসলিম লীগ, জামাত, নেজাম, আলবদর, রাজাকার, আল শামস, তাদের যে পরবর্তী বংশধর এখনও যারা বলতে পারে নাই যে আমার বাপরে মুক্তিযোদ্ধারা পানিতে ফেলায় মেরে ফেলছিল, আমার দাদারে অতে নিয়ে এই মাটি চাপা দিছিল, ওই যে মুক্তিযুদ্ধে যারা এই জেদটা যাদের মধ্যে প্রতিহিংসাটা মুক্তিযুদ্ধের প্রতি বা মুক্তিযোদ্ধাদের প্রতি রয়ে গেছে, আমি তাদের কথা বলছি। এরা যদি বলে ফেলতো যে না আমরা সব ভুলে গেছে, আমাদের পূর্বপুরুষ ভুল করে গেছে, আমরা বাংলাদেশ মানি, তাইলে আমার কোনো কথা ছিল না। আমি এটা তো বলছে, তো বলে নাই, উপহাস করছে। 47 থেকে এখন পর্যন্ত যদি কোনো ভুল আমরা করি, এগুলো উপহাস করা, মানুষের উপহাস করার
ফিলিংস দিয়ে, অনুভূতি দিয়ে মাপ চাওয়া এক জিনিস না। আজকে তাদের শক্তি আছে কালের কারণে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ শেল্টার তাদের না থাকে এবং আন্তর্জাতিক চক্রান্তের গুটি যদি তাদের হাতে না থাকে, এখনো হু আর দেয় ইন বাংলাদেশ, তারা কয় পার্সেন্ট? ওই জামাত তো 32% ভোট পেয়েছে কিন্তু এবার। কোনটা? এই যে এই লাস্ট ইলেকশনে 32% ভোট কিন্তু পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। মানে আমি না অঙ্কের করি না, হিসাবটা তাই এখন এর অফিসিয়াল ভোটটা 32% পাইছে। আচ্ছা ফজলুল ভাই, আপনি বলছিলেন যে জামাতের সরাসরি ক্ষমা চাওয়া উচিত। আওয়ামী লীগ যে 24 একটা গণহত্যা চালালো, তাদেরও চাওয়া উচিত না? আওয়ামী লীগ গণহত্যা চালাইল, যে কথাটা আপনি বলতেছেন, এটা ইতিহাস বিচার করবে। তবে আওয়ামী লীগ যেটা চালাইলো, গণতন্ত্রকে হত্যা করলো, গণতন্ত্রকে হত্যা করলো। 1400 মানুষের বেশি মারা গেছে। 1400 না 1824 সনে তারা গণতন্ত্রকে হত্যা করছে। 15টি বছর মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয় নাই। এরপর যখন মানুষ অপরাধ করছে, এরপর যখন মানুষ গণতন্ত্রের কথা বলতে গেল, তারপর তো নির্বিচারে গুলিও চললো, মানুষ তো মারা গেল। গুলি চললো, মারা গেল। জাতিসংঘ বলছে 1400-র বেশি আস্তে মানুষ বের মারা হবে গেছে। কত মারা গেল। কেউ কইতেছে 1500, কেউ কইতেছে 2000, কেউ কইতেছে 820। আমরা জাতিসংঘের রিপোর্টটা ধরে নেই 1400-র আশেপাশে। জাতিসংঘের রিপোর্ট জি, ধরেন আপনি, আমি ধরবো না, আমি ধরলাম না। আমাকে আপনার কি এটা, ধারণা? হ্যাঁ, আপনার কি ধারণা, মানে কি হয়েছে তাহলে? কোনটা? মানে ওই সময় তাহলে কি এত মানুষ মারা যায়নি? না, আমি এই কথাটাও বলতে চাই, এত মানুষ মারা যায়নি এই কথাটা আমি বলবো না। তবে আচ্ছা। একটা জিনিস বলবো, যে এইটা ইতিহাস হইতে আরো বাকি আছে। এইটার ইতিহাসটা সামনে আসতে আরো বাকি আছে। এই কারণে বাকি আছে যে আপনি যখন আরেকটা হত্যাকাণ্ডকে অস্বীকার করতেছেন, পুলিশ হত্যাকাণ্ড, যার সংখ্যাটাও খুব কম না, কিন্তু এইটাও মানে হাজার দিয়েই গণতে হবে, তখন আমাকে বুঝতে হবে সামথিং রং বিহাইন্ড দিস। পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা হিসাব দিয়েছে। কত দিয়েছে বলেন, আপনিই বলেন। খুব বেশি মানে বেশি নেই সেখানে। কেন আছে? মানে পুলিশের একটা অংশ তো পালিয়ে গেল, যারা ছিল দেশের বিভিন্ন জায়গায়, বহু জায়গায়। এখন এই হিসাবটা দেওয়া হচ্ছে না কেন? আমার কাছে এখন এক্সাক্ট সংখ্যাটা নেই, তবে আমি দেখেছিলাম দিয়েছিল পুলিশ কতজন মারা গেছে। সেটা খুব বেশি না সংখ্যাটা। না, আপনি এই সংখ্যাটা কি 100 না হাজারে না? না, 100-এর নিচে। 100-এর নিচে। তা হোক, আমি আপনার কথাই যদি ধরি, 50 জন লোক হত্যা, এটা ঠিক আছে। পুলিশ হত্যা ঠিক আছে, 15 জন হত্যা ঠিক আছে। যদি সালুদ্দিন বলেন সাহেব একটা সংখ্যা কম হত্যা হইলে ঠিক আছে, তাইলে আমি মেনে নিব। সংখ্যা দিয়ে যদি বিচার করেন, নিশ্চিতভাবে শেখ হাসিনার আমলে শিশু থেকে ধরে শত শত মানুষ হত্যা হয়েছে, এইটাই সত্য। যদি আমি ধরেও নিই যে সংখ্যা দেওয়া হবে, তাইলে এই সংখ্যার সাথে 71-এর যে সংখ্যা, এটার ডিফারেন্স কত? ধরেন সেই তুলনায় তো কেউ যাচ্ছে না ফজলু ভাই। হ্যাঁ, 71-এর সাথে তো জুলাইয়ের সেই তুলনায় তো কেউ যাচ্ছে না। সেটা তো স্বাধীনতার 71 সংগ্রাম ছিল একটা দেশ তৈরি। 71 না হলে দেশ সৃষ্টি হইতো না। কিন্তু 2400 তো গণহত্যা হয়েছে। কিন্তু দেশ তো তৈরি করছেন না। গণহত্যা হয়েছে কি? গণহত্যা কি হয়েছে? হয়েছে গণ আন্দোলন। আপনি বলতেছেন বিপ্লব। আমি জুলাই অভ্যুত্থান বিপ্লব, বলছি, আমি অভ্যুত্থান বললাম। গণ অভ্যুত্থান তো আমিও বলছি, এটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো আমিও বলছি। এটা বিপ্লব হইল কেমনে, আর জুলাই যুদ্ধ হইল কেমনে? এই যে যাদেরকে যুদ্ধ বলতেছেন, এরা রাস্তা দিয়ে পুলিশ ছাড়া হাঁটুক তো দেখি। এই যুদ্ধদেরকে মানুষ কত সম্মান জানায় দেখবেন। কেন? এটা আমার কিছু করতে হবে না, সাধারণ মানুষ কি করে আপনি দেখেন। আর কেন যারা প্রাণ হয়েছে? দিল, হ্যাঁ, আর যারা প্রাণ দিল, অনেক সাধারণ মানুষ প্রাণ যারা দিল তাদের প্রতি এই পার্লামেন্টে প্রথম শ্রদ্ধা জানাইছি আমি। দেখেন, প্রাণ যারা দিল এদের প্রতি আমি প্রথম শ্রদ্ধা জানাইছি, ফার্স্ট। এবং আমি প্রথম ওই যে রংপুরের যে ছেলেটি নিজের জীবনটা উৎসর্গ করল, আবু সাইদ, আমি বলছি সে হবে 21 শতকের প্রথম বীরশ্রেষ্ঠ। আপনি আমার টকশো শুনে দেখেন, আমি প্রথম বলছি। প্রাণ দিলে তো প্রাণ দিল, কিন্তু যারা প্রাণ দেওয়াইলো তারা এখন কোথায়? তারা কারা? আপনি বেত্তমিজ, বেতাসির, বেয়াদ্দব,
এরপরে কি বলবো আপনাকে, লুটার চিটার সব বলতে পারে মানুষ তাদেরকে। একটা ছেলে আমার সামনে বাইর করতে পারে যে ছেলেটা সঠিক আছে, যারা মানুষকে আন্দোলনে নিয়ে গেছিল, যার কারণে শহীদ হয়েছে মানুষ, একটা ওয়ান। তো তাদের অনেকেই তো এখন সংসদে আছে, আপনার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না? আবার আপনি সংসদ আনলেন, ইলেকশনে তো পাস করতেই পারে একটা লোক, কিভাবে কেমনে পাস করে সেটা হোক, কিন্তু এই পাস করলেই তো একটা মানুষ মহান হয়ে যায় না, নির্দোষ হয়ে যায় না। সেটা আমি আচ্ছা আমি ওই যে তর্কের আপনি খাতিরে যাদেরকে সেদিকে যাচ্ছি না। ফ্যাসিস্ট বলেন, তাদের কত লোক পাস করে আসছিল এই ধরনের? খালি পার্লামেন্টে আসলে একজন লোক মহান হয়ে যায় নাকি? তাদের সাথে পার্লামেন্টে দেখা হয়, এই কথাবার্তা হয়? পার্লামেন্টে আসার জন্য যে অনেকগুলো ক্রাইটেরিয়া দরকার, হয়তোবা সেই ক্রাইটেরিয়ার মধ্যে তারা পড়ে গেছে। আপনি যারা যে ছেলেগুলাকে বলতেছেন যে সাংঘাতিক, এরা নিয়ে গেছে 10টা 12টা, কালকেও দেখলাম নিজেরা হাত ধরে বলল আমরা, তোরা কারা? কি তোদের বাপের পরিচয়? 5ই আগস্টের পরে তোমাদের কি পরিচয়? কবে তোমরা ছাত্রনেতা ছিলা? কবে একটা মিছিলে নেতৃত্ব দিছিলা? হঠাৎ করে কোত্থেকে আসলা তোমরা? আসমান থেকে পড়লা আর পইরে আইসা হাসিনা চলে যাওয়ার পরে যে ঘটনাটা হইল, যে যেগুলো করলা তোমরা, মব থেকে দৈরা নিজেদের সহায় সম্পদ থেকে দৈরা নিজেদের সব কিছু বিত্ত বৈভব থেকে দৈরা যত অপরাধ মব থেকে দৈরা করছো, এর তো হিসাব একদিন হইতে পারে। পুলিশ হত্যার প্রসঙ্গটা আপনি বলছিলেন, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছিল যে তখন তো গণঅভ্যুত্থান ছিল, সে সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে সাধারণ মানুষের, সে সময় পুলিশ হতাহত হয়েছে। আমি আমার কথা বলছি, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা হত্যা করেছেন। এটা ঠিক না, ওই চিন্তাটা বেঠিক চিন্তা। আমি এটা বলবো না, কারণ উনি আমাদের দলের নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তো কাজে দলের নেতা উনি। আমি এটা বলবো না যে স্বাধীনতা সংগ্রামে রাজাকার আলবদর মারা গেছে যেরকম, এইরকম পুলিশ মারা গেছে। আমি ওনার এই কথার প্রতিবাদও করব না, পক্ষেও বলবো না। আমি আমার কথাটা বলছি এই, ঠিক আছে 5ই আগস্টের আগে যা হয়েছে, আমি পার্লামেন্টে যে কথাটা বলছি, এইটা যদি অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে থাকে বা তারা মৃত্যুবরণ করে থাকে ন্যায়ভাবে, তাদের তো ছেলে সন্তান আছে, তাদের একটা সান্ত্বনা পাওয়া, তাদের পিতামাতা আছে। আর 5ই আগস্টের পরে একটা লোকের গায়ে হাত দেওয়ার রাইট কারণ নাই, এটা তো মুভমেন্ট না। আমি কথাটা বলছি এটা, কিন্তু 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা এত ঘটছে, এত থানা ভাঙ্গা হয়েছে, এত অস্ত্র লুট হয়েছে, এত পুলিশ হত্যা হয়েছে, এইটার কথাটা আমি মেনলি বলছি। আচ্ছা, এই অস্ত্রগুলা কোথায়? এখনো দেখি প্রকাশ্যে বলে আমরা অস্ত্র লুট করছি, আমরা থানাতে আগুন দিছি, পরিষ্কারভাবে বলে। আমি কথাটা বলতেছি এইটা, আমি কি বুঝাইতে পারছি? পরিষ্কার। যদি আমার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে তাকে 5ই আগস্টে আগের কথা উনি ঠিক বলছে কি বেঠিক বলছে, আমি এটার প্রতিবাদ করলাম না, ওইটা উনি উত্তর দেব। কিন্তু আমার কথাটা হইলো এইটা পরিষ্কার। ফজল ভাই, আমি একটু সহজ করে জানতে চাই আপনার কাছে, সরাসরি আর কি প্রশ্নটা, 2024 সালের এই যে গণঅভ্যুত্থান হলো, সেখানে মানুষ মারা গেল, আওয়ামী লীগ তখন ক্ষমতায়, এর জন্য কি আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত কি উচিত না? আপনার কি মনে হয়? 100 বার চাওয়া? 100 বার। আচ্ছা, আমি এটাই পরিষ্কার হতে যাচ্ছিলাম। হ্যাঁ, 100 বার। তো আওয়ামী লীগ কি সেটা চাবার কোনো লক্ষণ আপনি দেখেন? আমি এখন পর্যন্ত দেখতেছি না। 100 বার তাদের মধ্যে অনুশোচনা হওয়া উচিত। আমি কতবার বলছি, এই শেখ হাসিনা নিজে ডুববেন, সবচেয়ে দুর্ভাগ্য হলো আপনি আপনার পিতাকে নিয়ে ডুববেন, মহান পিতাকে নিয়ে, আর মুক্তিযুদ্ধটাকে আপনি ডুবাইবেন। এটা হাসিনা থাকতে অন্তত 50 বার বলছি আমার বক্তব্যে, এবং ঘটনা তাই ঘটছে। এবং আওয়ামী লীগের এখন যে নেতৃত্ব আছে, আপনার কাছে মনে হয় যে এরা ক্ষমা চাবে? এখন নেতৃত্ব তো শেখ হাসিনা, আর যারা আছে, আর যারা সিনিয়র মন্ত্রী বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, তারা অথবা চাইতে পারে, তারা যে বলতেছে আসবে এর আগে বলতে পারে, কিন্তু তাদের ভুল স্বীকার করা উচিত। দ্যাট ওয়াজ রং, সিরিয়াসলি রং। এইটা তো নিশ্চিত, এই ব্যাপারে আমার কোনো নাই। আপনি ওই দিনই সংসদে বলছিলেন যে জুলাই যোদ্ধা এবং মুক্তিযোদ্ধা এক কাতারে মাপা উচিত না, এবং ভাতা নিয়ে একটি প্রশ্ন আপনি রেখে গেছেন যে 20,000 ভাতা সমান কেন হবে, 1 টাকা হলেও যেন বেশি দেওয়া হয়। আপনার কি মনে হয় যে এক কাতারে মাপা হয়? আসলে এক কাতারে কি মাপে? এই দেশের মানুষ কি মাপে, বা এই সংসদ কি মাপছে, এই সরকার কি মানুষ মাপছে? মাপে না, দেশের মানুষ মাপে না, সংসদও মাপে বলে আমার মনে হয় না।
আমি কথাটা খুব ক্লিয়ার কথাটা আচ্ছা। বললাম। সংসদও মাপে বলে আমার মনে হয় না, কারণ আমি যখন জিজ্ঞাসা করছি আমার বক্তব্য দেওয়ার প্রারম্ভে যে আমি মুক্তিযুদ্ধ নিয়ে এখন কথা বলতে চাই, কারা কারা মনে করেন মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন, আমি বুঝতে চাই। বলার পরে যে একটা টেবিল চাপড়ানো পড়ছে, এতে আমার বুঝ হয়ে গেছে যে বিএনপির এটা মুক্তিযুদ্ধের পক্ষের প্লাস মাইনাস, মাইনাস মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, কম বেশি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। কেউ মনে করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আবার অন্যরা কেউ মনে করে, আমরা না, অন্যরা কেউ মনে করে স্বাধীনতার মূল নেতা ক্যাপ্টেন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সবের বিতর্ক বাদ দিয়েও মুক্তিযুদ্ধের পক্ষে যে মুক্তিযুদ্ধটা যে হয়েছে এইটাই ঠিক, এইটা বিএনপির সব মানুষে আছে। কাজে এইটা আর সাহস করিয়া কেউ বলতে পারবে না, জামাত সহ এনসিপি আমি যা দেখতেছি, সে কেউ এখন পর্যন্ত বলতে পারে না যা মুক্তিযুদ্ধের চেয়ে এগুলা কিছু কেউ তো বলছে না, ফাত্রা লোকে বলে, ফাত্রা এগুলা ধর্তব্যের মধ্যে না পরিষ্কার। কিন্তু দল হিসাবে কেউ এখন পর্যন্ত বলে নাই যে মুক্তিযুদ্ধের চেয়ে জুলাই আন্দোলন বড়, জুলাই যুদ্ধ বড়, এইটা কেউ বলে নাই। আমি খালি বললেই তো আর হবে না। আচ্ছা, আমরা আপনার দলের যখন সরকার গঠন করলো, মানে নানামুখী চাপে, এক তো দেশের চাপ আছে, মবের সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা ছিল, সাথে সাথে এসে একটা বৈশ্বিক সমস্যায় পড়লো, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এর বাইরে আমরা দেখলাম যে হঠাৎ করেই প্রচুর পরিমাণে পুশিনের চেষ্টা করছে ভারত, আজকেও ইনফ্যাক্ট হয়েছে। তো যেই দেশ ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, বিভিন্ন সময় পরীক্ষিত বন্ধু হবার দাবি করেছে, সেই দেশের এমন আচরণকে আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে একটা কথা বলি, মুক্তিযুদ্ধের সময় আপনি বলতেছেন ভারত আমাদের পক্ষে ছিল, সহযোগিতা করেছে বিভিন্নভাবে, সহযোগিতা করছে। আমি বলছি না, মানে মানুষজন বলে। আর কারা কারা সহযোগিতা করছে বড় দেশ হিসাবে? সোভিয়েত ইউনিয়ন, এটা তো একটা অ্যাক্সেস, এটা এক পক্ষ। এই লাইন টোটাল পৃথিবীর সমাজতান্ত্রিক লাইন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, আর ভারত তার আঞ্চলিক কারণে বাংলাদেশকে সাহায্য করছে বললে কম বলা হবে। অস্ত্র দিছে কে? খাবার দিছে কে? 1 কোটি মানুষকে রিলিফ দিছে কে? মুক্তিযুদ্ধের সময়টার ব্যাপারে ইন্দিরা গান্ধীর কথা বলেন, বঙ্গোপসাগরে যখন 7ম নৌবহর, এটা তো সবসময় আমি বললি আমার সাথে বসুক যার খারাপ চ্যালেঞ্জ করতে চায়, 7ম নৌবহর যখন প্রশান্ত মানে ভারত মহাসাগর থেকে একদম বঙ্গোপসাগরের কাছাকাছি আইসা পড়লো, তখন কে থ্রেট করলো? সোভিয়েত ইউনিয়ন। এবং ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিছে আমার জন্য, তার জাতিকে নিশ্চিহ্ন করার রিস্ক নিয়ে নিছে আমাদের জন্য। এটা খালি সহযোগিতা কইলে হবে না, এটা হলো সর্বাত্মক সহযোগিতা হইল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্ডিয়া। তার পরবর্তী সময়ে সারা জীবন কেউ কারো আপন থাকে না, আর বরং প্রতিবেশী থাকলে তার সঙ্গে এই যুদ্ধের আর কোনো শেষ নেই। চীনের যুদ্ধ তো বাংলাদেশের সঙ্গে হয় না, বর্ডার যুদ্ধ। চীনের যুদ্ধ হয় কার সঙ্গে? ওই যে ফরমুজা দ্বীপ যারা করছে তাদেরকে গিয়ে আক্রমণ করতে চায়, কারণ তারা তাদের কাছ থেকে, তাদের সাথেই তাদের আক্রমণ হবে। ভারতের সাথেও ভারতের সাথেও চীনের যুদ্ধ হয়, ভারতের সাথে বর্ডার আছে, কাজে তার সঙ্গে যুদ্ধ হবে। আবার আমেরিকার বর্ডার আছে মেক্সিকোর সঙ্গে, কানাডার সঙ্গে, তার সঙ্গে খারাপ ব্যবহার হবে। পাকিস্তানের বর্ডার আছে আফগানিস্তানের সঙ্গে, প্রত্যেক দিন মারামারি হবে। ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের বর্ডার ডিসপুট কিছুটা আছে, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের সমস্ত নদীগুলোর প্রায় উৎসমুখ হলো ইন্ডিয়াতে। সারা পৃথিবীতে পানি নিয়ে যে ঝগড়াটা হইতেছে, আমাদের এখানে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ইন্ডিয়া ইচ্ছা করলে আমাদেরকে অনেকটা সহযোগিতা করিয়া বাঁচায় রাখতে পারতো পানির ক্ষেত্রে। একদিকে বরাক, আরেকদিকে ব্রহ্মপুত্র, আরেকদিকে যমুনা, আরেকদিকে তিস্তা, আরেকদিকে গঙ্গা, সব মিলে, কারণ আমাদের প্রত্যেকটা বাঁচায় রাখতে পারে। কিন্তু রাজনৈতিক যে সম্পর্ক, every relation of a state and nation depends on its political relation. আপনার সাথে আমার সম্পর্ক ভালো না, আপনাকে দিব না আমার কলের পানি খাওয়ার জন্য, কলটা আমার বাড়িতে দিব না, ন্যায় কি অন্যায় এটা পরে।
তারপরে আমি বলছি ইন্ডিয়া কিন্তু আমার দেশের চতুর্দিকে আছে, আমি তার সমস্ত সাহায্য সহযোগিতা বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম, সে আমার চেয়ে প্রায় 32 গুণ বড় একটা দেশ, চতুর্দিকে ইন্ডিয়া আছে। আপনি যদি রাত্রে শান্তিমতো থাকতে হয়, আপনারও একটা চেষ্টা করা উচিত ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি বলছি না যে মালিক আর দাস। বাংলাদেশ তো চেষ্টা করে যাচ্ছে, এখন বাংলাদেশ চেষ্টা ভারত কি করতেছে। চেষ্টা করছে নাকি আপনার কি মনে হয়? ভারতেরও চেষ্টা করা উচিত একসাথে থাকার জন্য। এটা ভারতের ক্যান্সারটা যত ছোটই হোক, একবার যদি লাঙ্গের মধ্যে উচিত তো ক্যান্সার ফজলু ভাই অনেক কিছু, মানে আমার কাছে মনে হচ্ছে গেল 2 বছরের সম্পর্ক আরো খারাপ হলো। কোনটা? ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারত অতিরিক্ত প্রেসার দিচ্ছে। এবং আগে আওয়ামী লীগ সরকারের সময় তো অনেকেই এটা বলেন, আমার বক্তব্য না, অনেকেই বলেন যে সমতার ভিত্তিতে এই বন্ধুত্ব ছিল না, ভারত আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে। একটা তো দেখলাম না, যদি দেখাই তো আমারে যে শেখ হাসিনা 100 চুক্তি করছে, 99টি ভারতকে দিয়ে দিছে, দেখাক একটা চুক্তি দেখাক না, আমি তো দেখি না ভাই। খালি সব যে ভারতকে দোষেন, খুব খারাপ দেশ ভারত। তার মানে এখন যে পুশিন হচ্ছে ভারতে এটাও দোষেন ঠিকঠাক না তো, আছে? দোষেন হিন্দুস্তান রে, হিন্দুস্তান রে দোষেন না, দোষেন হিন্দুরা রে। জিনিসটা হয়ে যেত সাম্প্রদায়িক। আপনার চিন্তায় তো এটা। আমার কথা হইল শেখ হাসিনা খুব দোষ করছে, ভারতের শব্দে দিছে, কিছু লিস্ট দেখতে চাই, মানুষ দেখতে চায়, কিন্তু কিছু লিস্ট যে ভারত এই নিয়ে গেছে, হাসিনা থাকাকালীন 15 বছর এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এই নিয়ে গেছে, এটা মানুষ দেখতে চায়, আমিও দেখতে চাই। কিছু কিছু তো চুক্তির কথা এসেছে, আদানির সাথে চুক্তির কথা এসেছে। আদানির সাথে চুক্তিকে আপনারা ভঙ্গ করছেন নাকি আরো আবার জোড়া লাগাইবার চেষ্টা করতেছে? এটা বলেন। কিছু কিছু আর কি, তাহলে কি এখন যে পুশিনটা করবার চেষ্টা করছে, একে আপনি কিভাবে দেখেন? ঠিক এটা আছে, এটা ঠিক আছে, মানে প্রতিবেশী বলে করতেই পারে এমন না, বিষয়টা? আমি এটা বলবো না। এটা তারা এইভাবে করা উচিত না, তাদের এইভাবে করা উচিত না। তাদের ফার্স্ট তারা প্রমাণ করা উচিত যে এরা হইল বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশ সরকারকে জানানো উচিত প্রথম এই এদের ক্রাইটেরিয়া, এই এদের পরিচয়। এরপরে প্রমাণ তো করতে পারেনি তারা বাংলাদেশের নাগরিক। সেটা আমি সেই বিতর্কে আমি যাব না, তবে আমি এই কথায় যাব যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা থাকা উচিত প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সুসম্পর্ক, না হইলে এই সারা জীবন এটা চলতে থাকবে। এখনো তো আপনি ধান চাউল আনা বন্ধ করছেন নাকি? কিছুই তো বন্ধ করেন নাই। তেল আনা বন্ধ, কিছুই তো বন্ধ করেন নাই, করে দেন। রাজনৈতিকভাবে একটা জিনিসকে হ্যান্ডেলিং করা, এটা এক জিনিস, আর বাস্তবতায় হ্যান্ডেলিং করা হলো আরেক জিনিস। জামাত বলতেই পারে হিন্দুরা আমরা চাই না, কারণ তার ভোট বাড়বে, কিন্তু যে দেশ চালাবে তাকে বলতে হবে যে আমার দেশের চতুর্দিকে যে দেশটা আছে তার সঙ্গে আমার শত্রুতা করার দরকার নাই, কিভাবে মিত্রতা করা যায়, এবং ওরও চিন্তা করতে হবে, যেহেতু বড়, ও যদি মানুষ হয়ে থাকে তারও চিন্তা করতে হবে কিভাবে একটা ছোট্ট দেশ আমার প্রতিবেশী, তার সঙ্গে আমার সম্পর্ক রাখা যায়। আমার কথা এই পর্যন্ত। পরিষ্কার। জনাব ফজলুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আজকে এতক্ষণ সময় দিলেন। আরও কিছুক্ষণ আলোচনা করতে পারলে ভালো লাগতো, অনুমতি দিলে আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত মানুষ যারা শুনলেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।